কোটার মধ্যে কোটা। সুপ্রিম কোর্ট কি এসসি এসটিদের সংরক্ষণ ধ্বংস করে দিতে চায়? এসসি এসটিদের আরো টুকরো টুকরো করে ফেলতে চায় সুপ্রিম কোর্ট? পরিবারের একজন যদি এসসি এসটি সংরক্ষণ কোটায় সুবিধা পায়, তবে আর কেউ কি ওই পরিবারের সংরক্ষণ কোটায় সুবিধা পাওয়া উচিত নয়? এই পুরো বিষয়টা নিয়েই আলোচনা হচ্ছে সুপ্রিম কোর্টে। করছেন 7 জন বড় বড় জজ, আর পরিচালনা করছেন চিফ জাস্টিস DY চন্দ্রচূড়। এই 7 জন জজের মধ্যে আছেন BR গভাই, বিক্রম নাথ, বেলা M ত্রিবেদী, পঙ্কজ মিত্তাল, মনোজ মিশ্রা, সতীশ চন্দ্র শর্মা। আপনাদের হয়তো অনেকের মনে থাকবে যে ঠিক কয়েকদিন আগে জাস্টিস প্রসন্ন বালাচন্দ্র ওয়ালরে কে সুপ্রিম কোর্টে জাস্টিস হিসাবে নেওয়া হয়েছে। তো তাকে হঠাৎ করে এই জাস্টিস হিসাবে নেওয়ার পরেই বহুজন সমাজের মধ্যে একটা আওয়াজ উঠেছিল যে এই নিয়ে 3 জন শিডিউল কাস্ট কোটায় যারা আছে তাদেরকে সুপ্রিম কোর্টের জাস্টিস বানানো হলো। অনেকে বলছিলেন এটার পেছনে দুরভিসন্ধি রয়েছে কি? অনেকে বলছিলেন আমরা তো ঘর পোড়া গরু, সিঁদুর দেখলেই ভয় ভয় লাগে। বন্ধুরা, ঘটনাক্রমে কয়েকদিন পরেই আপনারা দেখতে পেলেন যে এই সুপ্রিম কোর্টের ডায়মন্ড জুবলির আগে এই নতুন বিচারপতি নিয়োগটা এবং তার কয়েকদিন পরেই রিজার্ভেশন নিয়ে সুপ্রিম কোর্টের 7 জনের বেঞ্চ লাগাতার আলোচনার মধ্যে হঠাৎ তাল পড়ার কোনো বিষয় নেই। পরিষ্কার হয়ে গেছে যে 3 জন শিডিউল কাস্ট জাজ নিয়োগের পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত কৌশল। এটা রাজনৈতিক কৌশল হতে পারে, অথবা অনেক অ্যাক্টিভিস্ট একে ষড়যন্ত্র হিসাবেই দেখার চেষ্টা করছেন। বন্ধুরা, কেন আমরা এই কথা বলছি এটার পেছনে সুদীর্ঘ একটি কারণ আছে। আপনারা দেখুন কিভাবে হঠাৎ করে এই সুপ্রিম কোর্টে 7 জনের বেঞ্চ রিজার্ভেশনে কোটার মধ্যে কোটা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। বহুদিন আগে 2004 সালে এই মামলাটা শুরু হয়েছিল তামিলনাড়ুতে। সেই মামলা খারিজ করে দেওয়া হয়, কিন্তু 2020 সালে এই মামলাটাকে চ্যালেঞ্জ করে পাঞ্জাব হাইকোর্টে একটা রিট পিটিশন করা হয়। পাঞ্জাব হাইকোর্ট এই রিট পিটিশনটাকে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্টে। 5 জনের বেঞ্চ এটাকে খারিজ করে দেয়। আমরা কেন খারিজ করে দেওয়া হয়েছিল এই মামলাটিকে আমরা পরে আপনাদের জানাবো। তো এই খারিজ করে দেওয়া মামলা হঠাৎ করে আবার তুলে নিয়ে আসা হলো 2024 সালের ফেব্রুয়ারি মাসে, এবং তুলে নিয়ে এলেন কে? ভারতের সলিসিটর জেনারেল। তিনি তুলে নিয়ে এলেন যে 5 জনের বেঞ্চ যে ভ্যালিডিটি অফ সাব ক্লাসিফিকেশন ইন এসসি এসটি রিজার্ভেশন, এই যে মামলাটা খারিজ করে দেওয়া হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে 7 জনের বেঞ্চে এই মামলাটাকে তুলে নিয়ে এলেন। কে তুলে নিয়ে এলেন? তুলে নিয়ে এলেন সলিসিটর জেনারেল। স্বাভাবিক কারণেই যে এই তুলে নিয়ে আসার পেছনে
একটা অভিসন্ধি রয়েছে গত কয়েকদিন ধরে সলিসিটর জেনারেল এবং 7 জন যে বিচারক তাদের কথাবার্তা শুনে পরিষ্কার হয়ে গেছে। আসলে এই যে কোটার মধ্যে কোটা বিষয়টা কি, যেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলা হচ্ছে, রিজার্ভেশনের সঙ্গে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশনের কথা, এবং এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্যে দিয়ে এই সমস্ত মানুষকে ইকুয়ালিটির মধ্যে নিয়ে আসাটাই হচ্ছে এই রিজার্ভেশনের অন্যতম দিক। হঠাৎ করে 2024 সালে এসে কোটার মধ্যে কোটা দিয়ে এই ফ্র্যাগমেন্টেশনটাকে আরো বাড়ানো হচ্ছে না? যেখানে সংবিধানের প্রস্তাবনায় বলছে জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্রেটার্নিটি, সেখানে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে না জাতিকে। আর একটা জাতির সাথে, একটা জাতির সঙ্গে আর একটা জাতির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলোর মধ্যে একটা হিংসা, প্রতিযোগিতা, এইগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে না। এই পুরো বিষয়টাই মনুর সাম দাম দণ্ড ভেদের নীতি। আর এই নীতিকে কার্যকরী করার জন্যে দীর্ঘদিন থেকেই সক্রিয় হয়ে আছে যারা, তাদের কথাও আমরা বলবো। চেন্নাইয়া, যেটা তামিলনাড়ুতে কেস হয়েছিল 2004 সালে, সেখানে দাবি করেছিলেন যে সংরক্ষণের সুযোগ পাচ্ছে অল্প কিছু মানুষ। যারা সুযোগ পাচ্ছে তাদের ছেলে মেয়েরাই আবার এই সংরক্ষণ কোটা তারা ফিল আপ করছে। অন্যান্য যে সমস্ত পিছিয়ে পড়া মানুষগুলো এই সংরক্ষণের সুবিধা পাচ্ছে না। ফলে কোটার মধ্যে আলাদা কোটা চিহ্নিত করতে হবে, আর চিহ্নিত করে সেই সমস্ত মানুষকে তুলে নিয়ে আসতে হবে। এই দাবি নিয়ে তামিলনাড়ুর হাইকোর্টে মামলা হয়েছিল। ইভি চিন্নাইয়া এটা করেছিলেন, এবং সেই জাজমেন্টের চেন্নাইয়া জাজমেন্টের কি হলো, চেন্নাইয়া জাজমেন্টে পরিষ্কার করে তার যে দাবি, সেই দাবিটাকে খারিজ করে দেওয়া হয়। কেন খারিজ করে দেওয়া হয় আপনাদের একটু পড়ে শোনাই। দি চেন্নাইয়া জাজমেন্ট হ্যাড হেল্ড that any sub-classification of SC/ST would violate Article 14. Article 14 কি আছে? Article 14 আছে ইকুয়ালিটির কথা। সুতরাং Article 14 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে ভায়োলেট করছে। কিসে? এই চেন্নাইয়ার যে তামিলনাড়ুতে যে কেসটা হয়েছিল, any sub-classification in SC/ST রিজার্ভেশন, সেটাকে খারিজ করে দেওয়া হয়। খারিজ করে দিলেও সেই বিষয়টাকে টেনে নিয়ে আসে। এই সময় প্রশ্ন তোলা হয় যে পরিবারের যারা সুযোগ পেল, সেই পরিবারের আরেকজন সুযোগ পাবে কেন? যারা এই সমস্ত কথা বলে পিটিশন করছে, তারা অর্থনৈতিক দিক থেকে বিষয়টাকে বিবেচনা করছেন যে একটা পরিবার যখন সংরক্ষণের কোটায় চাকরি পেল, চাকরি পাওয়ার পরে তার ছেলে মেয়েরা সংরক্ষণ কোটায় চাকরি পাবে কেন? তারা যেভাবে কোটায় চাকরি পেয়ে অন্যান্য সমাজের মতো সমকক্ষ হয়ে উঠেছে শিক্ষায়, অর্থনীতিতে, সামাজিক বিন্যাসে, তারা সমকক্ষ হয়ে উঠেছে। সুতরাং তাদের তো আর সংরক্ষণ ভোগ করার কোনো অধিকার নেই। সুতরাং ওরা সুবিধা নেবে কেন? এই প্রশ্ন তোলা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই পশ্চিম বাংলায় বেশ কয়েক বছর ধরে আমরা কয়েকটি কেস লড়াই করছি।
একটি কেস হচ্ছে মেরুনা মুর্মুর কেস। মেরুনা মুর্মু ইতিহাসের অধ্যাপিকা, যাদবপুরের মতো একটি ইউনিভার্সিটিতে তিনি পড়ান। তার একটি আর্টিকেল পড়ার জন্যে পৃথিবীর যত স্কলার আছে সে স্কলাররা পর্যন্ত তার যে লেখা, তার আর্টিকেলে তারা মত প্রকাশ করে। এরকম একজন মেধা সম্পন্ন অধ্যাপিকাকে একটি ছাত্রী, সে নিজে জানতো না সে কোন কমিউনিটির লোক। বাংলার অধিকাংশ মানুষ শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব ছাড়া অনেকেই মনে করেন যে তারা শূদ্র নয়, তারা ব্রাহ্মণের মতো সমগোত্রীয়, ক্ষত্রিয়ের মতো সমগোত্রীয়, বৈদ্যের মতো সমগোত্রীয়। একটি মেয়ে সেকেন্ড ইয়ারে না থার্ড ইয়ারে পড়ে, সে মেরুনা মুর্মুকে আদিবাসী বলে গালাগালি করলো। আজ সকালে বুঝিয়ে দিলাম তিনি নিছক একজন সাঁওতালনি। অর্থাৎ এই যে একটি মনের মধ্যে পার্থক্য, সেই পার্থক্যটা ঘৃণা, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্পর্কে যে ঘৃণা, একটি মেয়ে যে লেখাপড়া শিখছে তার পরিবার তাকে ঘৃণা থেকে মুক্তির কথা শেখায়নি। পরিবারের মধ্যেই পুষে রাখা হয়েছে এই ঘৃণা, এবং সে গর্বের সাথে এই সমস্ত কথা বলছে তার বন্ধুদের, এবং বলছে তার মতো সমগোত্রীয় কাকু কাকিমারা তাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। তাদেরও বুঝিয়ে দিলাম যে তিনি নিছকই একজন সাঁওতালনি। এ ঘটনা ঘটছে আমার কাছে, বহু কেস এরকম রয়েছে, একেবারে দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত, যে কিভাবে চাকরি ক্ষেত্রে, কিভাবে তার পেশা ক্ষেত্রে একজন মানুষকে সরাসরি তার জাতি তুলে গালাগালি করা হচ্ছে এখনো। এই কয়েকদিন আগে পুরুলিয়ার শালডেবরার জুনিয়র হাই স্কুলের হেডমাস্টারকে যে ভাষায় তার সহকর্মী একজন ব্রাহ্মণ টিচার গালাগালি করলেন, সেটা আসে কোথা থেকে? সেটা আসে জাতিগত বিভাজন থেকে। মেরুনা মুর্মুর বাবা একজন বড় অফিসার ছিলেন। তিনি এই সমস্ত কাস্ট ফাস্ট ভেঙে বেরিয়ে আসতে চেয়েছিলেন, মানেননি তার নিজের জীবনে। অথচ মেরুনা মুর্মুকে শুনতে হলো সে একজন নিছক সাঁওতালনি। শালডেবরার যে হেডমাস্টার মশাই, তাকে শুনতে হলো সে সুরি। তাহলে সুপ্রিম কোর্ট সেখানে যে 3 জন শিডিউল কাস্ট জাস্টিস নিয়োগ করলেন, তাদের একজন হচ্ছে গাবাই। এই গাবাইয়ের বক্তব্য শুনে আপনারা বুঝতে পারবেন সে কি গাবাই দিচ্ছে ওখানে। এসসি এসটি রিজার্ভেশন নিয়ে এই গাবাইয়ের কি ধরনের গাবাই আপনারা দেখতে পাবেন। তাকে কি গাবাই দিচ্ছেন? গাবাই নিজে বলছেন কি নাকি আইএস আইপিএস অফিসারদের ছেলেমেয়েরা কেন সংরক্ষণের সুযোগ পাবে। আমি জানি না এই গাবাই আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কমিউনাল অ্যাওয়ার্ড এবং অ্যাফার্মেটিভ অ্যাকশন না জেনেই সুপ্রিম কোর্টের জাজ হয়ে বসে আছে কিনা আমাদের প্রশ্ন হয়েছে। যদি গাবাই এই ইতিহাসটা জানতেন, উডস দ্য ডেসপাস থেকে শুরু করে
একেবারে এই বাবা সাহেব আম্বেদকরের যে রাউন্ড টেবিল কনফারেন্সের মধ্যে থেকে তার যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটাকে তুলে নিয়ে আনা, এই পর্যন্ত ইতিহাস এবং পরবর্তীকালে কেন বাংলায় 4টি শিডিউল কাস্টকে বাদ দেওয়া হয়েছিল এবং মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল নকুর কমিশনকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন যে না, এইভাবে কমিউনিটিগুলোকে রিজার্ভেশন থেকে বাদ দেওয়া যায় না। এই সমস্ত ইতিহাস না জেনেই এই জাস্টিস গবাই দিতে শুরু করেছেন যে আইএস আইপিএস অফিসার এবং যারা একবার চাকরি পেয়েছে তাদের ছেলে মেয়েরা চাকরি পাবে কেন? ভারতবর্ষের এসসি এসটি ওবিসি সমাজের মূল নিবাসী মানুষেরা এই বিষয়ে, সুপ্রিম কোর্টের এই রিজার্ভেশন বিষয়ে চোখ রাখছে এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট আসলে কি করতে চাইছে। কেন বহুজন মানুষ, মূল নিবাসী মানুষ এটাকে ষড়যন্ত্র হিসাবে দেখছে আপনারা একটু শুনুন। প্রিয় দর্শক, এই জাতি যে এসসি এসটি পরবর্তীকালে ওবিসি, এই বিষয়টা নির্ধারণ করার দায়িত্ব সুপ্রিম কোর্টের নয়। পরিষ্কার করে এটা মনে রাখা দরকার, এই বিষয়টা দেখার দায়িত্ব সম্পূর্ণভাবে সাংবিধানিকভাবে দেওয়া হয়েছে সংসদকে, এবং সংসদের মধ্যে দিয়ে যারা পিপলস রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন রাজ্য থেকে যারা এসেছে এবং রাজ্য সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সেই রাজ্যের এসসি এসটি ওবিসি কারা হবেন এটাকে চিহ্নিত করা, তাদের লিস্ট করা। আপনারা সবাই জানেন যে মন্ডল কমিশন সারা দেশব্যাপী একটি ওবিসি লিস্ট করেছিলেন। এই লিস্টটাকে সেন্ট্রাল লিস্ট নামে পরিচিত। এই চিহ্নিতকরণ কি করে হবে? চিহ্নিতকরণের সঙ্গে রয়েছে তার যে উৎস, অরিজিন। উত্তরাখণ্ডে কেউ যদি বলে বাঙালিরা উত্তরাখণ্ডের অরিজিন, বাঙালিরা পাঞ্জাবের অরিজিন, দিল্লিতে শিডিউল ট্রাইব অরিজিনকে মেনে নেওয়া হয়নি, কারণ এটা পুরো হচ্ছে স্টেট চ্যাপ্টার। স্টেট তার যে এথনিক্যাল এন্টিটি, একটি গ্রুপের যে এথনিক্যাল এন্টিটি আছে, সেই এথনিক্যাল এন্টিটির হিসাবে চিহ্নিত করবেন যে এই মানুষটি, এই গ্রুপটি শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব না ওবিসি। এর জন্য কি হয়েছে, যেহেতু এটা স্টেট চ্যাপ্টার, এই জন্য আপনারা জানেন যে আসামে বাংলার যারা কায়স্থ বদ্যি, আসামে তারা ওবিসি, কিন্তু সাঁওতাল এবং অন্যান্য কিছু আদিবাসী আসামে জেনারেল। যে এথনিক এন্টিটিটাকে এখানে রাজ্য সরকার দেখে, আর এই জন্যেই ভয়ঙ্করভাবে শিডিউল ট্রাইবদের উপরে অত্যাচার হয়েছিল আসামে। এথনিক এন্টিটির জন্যেই মণিপুরে কুকি, নাগাদের সঙ্গে মাইতেইদের এই সংঘর্ষ লাগিয়ে দেওয়া হয়েছে এথনিক এন্টিটির জন্যে। সাঁওতাল আদিবাসীরা পশ্চিম বাংলা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, নেপাল বিভিন্ন জায়গায় তারা শিডিউল ট্রাইব, আসামে তারা জেনারেল। তো এটা হচ্ছে সম্পূর্ণভাবে স্টেট
এই ডিক্লারেশনটা দেবে যে এরা শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব, এবং সেটাকেই মান্যতা দেবে স্টেট অর্থাৎ রাষ্ট্র। রাষ্ট্র মান্যতা দেবে কোথায় আলোচনা করে? সংসদে আলোচনা করে। এখানে সুপ্রিম কোর্টের বলার কিছু নেই। সুপ্রিম কোর্ট আইন রক্ষা হচ্ছে কিনা সেটাকে তদারকি করতে পারে। সুপ্রিম কোর্ট রুলস বানাতে পারে না, আইন বানাতে পারে না, এই অধিকার সুপ্রিম কোর্টের নেই। পরিষ্কার করে সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছে যে স্টেটের অধীনে রয়েছে জন্য অনেকেই নাকি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তাই স্টেটের কাছ থেকে এটাকে কেড়ে নেওয়া হবে, অর্থাৎ সেন্ট্রালাইজেশন। সেন্ট্রালাইজেশনের মধ্যে দিয়ে একটা ইউনিফর্ম সিভিল কোডের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়ার একটা ঝোঁক। সুপ্রিম কোর্ট কখনোই বলছে না জাত পাত নিপাত জাতি ভেঙে দিতে হবে, বলছে না। কেন করছে সুপ্রিম কোর্ট এটা? এই কারণেই করা হচ্ছে যে সামাজিক ন্যায়ের জন্য যে আন্দোলন শুরু হয়েছে সারা ভারতবর্ষে এবং চারিদিকে চাপ সৃষ্টি করা হয়েছে, যে এসসি এসটি ওবিসি এবং অন্যান্য যে সমস্ত কমিউনিটি আছে তাদের গুণে ফেলো কারা কতজন আছো, শুধু এই বিষয়টাকেই সরিয়ে দেওয়ার জন্যে, ডাইলুট করার জন্যে, ডিট্রেল করার জন্যে এটাকে নিয়ে আসা হয়েছে এবং হাত দেওয়া হয়েছে কোথায়? এসসি এসটি রিজার্ভেশনে। সেখানে কোটার মধ্যে কোটা, অর্থাৎ আগুন নিয়ে খেলতে শুরু করেছে সুপ্রিম কোর্ট। যেখানে এই কমিউনিটিকে জোড়ার কথা বলা হয়েছিল অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্যে দিয়ে, সুপ্রিম কোর্ট ভাঙার কথা বলছে। যারা সুপ্রিম কোর্টের পদাধিকারী, চিফ জাস্টিস, তার বাবাও জাস্টিস ছিলেন। চিফ জাস্টিস যারা হচ্ছেন তারা চাকরিতে পরীক্ষা দিয়ে, অন্যদের সঙ্গে কম্পিটিশন পরীক্ষা দিয়ে জাস্টিস হচ্ছেন, না কলেজিয়াম সিস্টেমের মধ্যে দিয়ে জাস্টিস হচ্ছেন? এই চেয়ারটা দখল করে আছেন? এই প্রশ্ন উঠছে, এই প্রশ্ন উঠছে কারণ আপনারা যারা ন্যায় দেবেন তারা আগে নিজেদের দেখান যে হ্যাঁ আমার বাবা জাস্টিস ছিলেন, তাই আমি ওই জাস্টিসের চেয়ারটায় বসবো না, অন্য আরেকজন এসে বসুক। এটা করছেন? এই প্রশ্ন উঠছে। স্বাভাবিক কারণে এই প্রশ্ন উঠছে, কারণ আপনি যখন প্রশ্ন তুলছেন যে একজন আইএস আইপিএস এর ছেলে মেয়ে আর তো রিজার্ভেশনের কোটায় থাকা উচিত নয়, তাহলে কলেজিয়াম সিস্টেম ছেড়ে দিয়ে আপনারা একটা কম্পিটিটিভ এক্সামিনেশনের মধ্যে দিয়ে এখানে এসে বসুন, এখানে এসে বসুন, কেউ কিছু বলবে না। সুতরাং দেখা যাচ্ছে যে কমিউনিটিটাকে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবে এবং ওবিসিদের যে রিজার্ভেশন সিস্টেমটা রয়েছে সেটাকে কমপ্লিটলি ভেঙে ধ্বংস করার খেলায় মেতে উঠেছে আমাদের সুপ্রিম কোর্ট। এটা ভয়ঙ্করভাবে একটি অশনি সংকেত। বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি যে এই কণ্ঠস্বর কাদের কণ্ঠস্বর। পরিষ্কার বলছে সংবিধানের বিভিন্ন ধারাতে এই রিজার্ভেশন সিস্টেমটা রয়েছে, অ্যাফার্মেটিভ অ্যাকশনটা রয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা রয়েছে, তবু সেখানে ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এটা সংবিধানকে উপেক্ষা করা নয়, সংবিধানকে উপেক্ষা করা নয়। আর পাশাপাশি যেহেতু সংবিধানটি রচনা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকরের মতো একজন মানুষ, সুতরাং এই সংবিধান একটা অচ্যুত
মানুষের রচনা করেছিল এই সংবিধান আমরা মানব না, এই সংবিধানকে ধ্বংস করে দিয়ে এমন একটা সংহিতা আনতে হবে যে সংহিতা আসলে মনুর সংহিতা। কেন নাম দিলেন সংহিতা? কারণ হচ্ছে তারা মনুর সংহিতাতে বিশ্বাস করে জন্যই এই সিভিল কোডটাকে নাম দিয়েছেন সংহিতা। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখুন, যে তথ্য এখন আমি পেশ করছি সেই তথ্যের মধ্যে সুপ্রিম কোর্টের এই জাজেদের যে কর্মসূচি তার মিল আছে কিনা। আপনারা সবাই জানেন 1992 সালে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য। এই ধ্বংস করার পরে 6টি ব্রাহ্মণ সমাজ নিয়ে কুম্ভ মেলা যে ভিড়, সেই ভিড়টাকে কাজে রাখিয়ে একটা গোপন দস্তাবেজ তৈরি করা হয়। এই 1992 সালের পরে সেই গোপন দস্তাবেজে লেখা হচ্ছে, বিশেষ করে আমি আমার সমাজের মানুষ, যারা মূল নিবাসী সমাজের মানুষ, সেই মূল নিবাসী সমাজের মানুষকে বলার চেষ্টা করছি, আপনারা ভালো করে শুনে নিন যে এরা কারা। हिंदीते लिखा আছে, आज से लगभग 2000 साल पूर्व विश्व में बुद्ध धर्म और उसे समाप्त करने के लिए हमारे पूर्वज आदि शंकराचार्य वो गीता में एक विशेष श्लोक यादा यादा ही धर्म से शामिल करके गया। বন্ধুরা, আপনারা কি বুঝতে পারলেন? এটা এই যে গোপন দস্তাবেজ ওদের পত্রিকাতেও ছাপানো হয়েছে, তো সেখানে তারা পরিষ্কার করে উল্লেখ করছে যে আমাদের পূর্বজ আদি শঙ্করাচার্য গীতাতে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য এই শ্লোকটা সেখানে জুড়েছে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, এটা সেখানে জুড়েছে এবং জুড়ে বলছে যে जिसका अर्थ है कि जब जब हिंदू धर्म को कोई हानि करेगा, मैं आदि शंकराचार्य उसी समय या उस व्यक्ति को नष्ट करने के लिए हर युग में जन्म लूंगा। आज से फिर वो समय आ गया, आज से फिर वो समय आ गया है कि अधर्मी अंबेडकर के कारण बौद्ध धर्म पुनः अस्तित्व में आने लगा। आज हमारा एक ही उद्देश्य है कि अधर्मी अंबेडकर ईसाई मिशनरी के बच्चों को जिंदा जलाया तथा अनुसूचित जाति जनजाति अन्य पिछड़े वर्ग के आरक्षण को सुप्रीम कोर्ट के जजों के द्वारा सुप्रीम कोर्ट की मध्य से आरक्षण को समाप्त करवाया। अर्थात सुप्रीम कोर्टेर जजदेर दिए आरक्षण के संरक्षण के शेष करा होबे। अब हमारा एक अंबेडकर के संविधान को पूर्ण नष्ट करके देश में लोकतंत्र के स्थान पर राम राज्य की स्थापना, लोकतंत्र के स्थान पर राम राज्य की स्थापना, भारत को हिंदू राष्ट्र बनाना, घोषित करना, संस्कृत को राष्ट्रभाषा बनाना तथा मनुस्मृति को आधार पर संविधान की नया रचना करके की और संसद में अंबेडकर की जो मूर्तियां है उसको पूर्णतः नष्ट करके
उसके स्थान पर मनु की विशाल प्रतिमा स्थापित करवाना। बंधुरा, हिंदू धर्म संसद द्वारा अनुमोदित गोपनीय दस्तावेज एजेंडा नंबर 19। बुझते पेरेछेन कतदिनकार आगेर परिकल्पना, जखन बीजेपी क्षमताय आसेनी सेई परिकल्पना एखन शोना जाच्छे सुप्रीम कोर्टेर जजों की द्वारा ये जो रिजर्वेशन है, रिजर्वेशन को सम्पूर्ण खत्म करना। सिविल कोड जेटा बला होच्छे सेटा सम्पूर्ण भावेई मनुर सिविल कोड, मनु संहिता। एरा भारतेर संविधान के विभिन्न समय पुड़िয়েছে, एकेबारे संसदेर सामने पुड़िয়েছে, किच्छु करेनी प्रशासन, तादेर अरेस्ट करेनी। अर्थात संविधान के पोड़ानो हबे, ध्वंस करा हबे, এই যে সিম্বল, এই যে বার্তা, সেই বার্তা দিতে শুরু করেছে বিভিন্ন সময়ে। এই পশ্চিমবঙ্গে সংরক্ষণ বিরোধী সংগঠন তৈরি হয়েছে। ভারতের সংবিধানকে ধ্বংস না করতে পারলে এই মনুস্মৃতি লাগু করা যাবে না, এই কথা বারবার ওরা বলছে। আর এই যে এদের পার্টি হচ্ছে বিজেপি পার্টি, সেই বিজেপি পার্টির মধ্যে দিয়ে তারা এই গোপন এজেন্ডা বিলিয়ে দিচ্ছে। বিজেপি পার্টির যে এজেন্ডা সেটা বান্স অফ থটসের বাইরে কিছু নেই। এখানে রয়েছে, পরিষ্কার করে এখানে রয়েছে যে এরা কি কি করবে। এরা বলছে অশোক চক্র যুক্ত তিরঙ্গা দেশের পক্ষে হানিকর। অশোক চক্র যুক্ত তিরঙ্গা দেশের পক্ষে হানিকর। ভাগুয়া ঝান্ডা আমাদের জাতীয় ঝান্ডা। ভাগুয়া যে ঝান্ডা, সেই জাতীয় ঝান্ডা, সেটা কাটা যে ঝান্ডা, ওইটা নাকি ওদের জাতীয় ঝান্ডা। জমিদারি ও রাজাদের রাজ্য বিলুপ্ত করা মহা ভুল হয়েছে। অর্থাৎ জমিদার প্রথা থাকলে পরে ব্রাহ্মণবাদ প্রথা থাকবে, একেবারে পরিষ্কার। সুতরাং জমিদার প্রথা ধ্বংস করা আমাদের ভুল হয়েছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি ভারতীয় জনগণের জন্য উপযুক্ত নয়। আর সমাজতন্ত্র, সমাজতন্ত্র হচ্ছে একটা বিদেশি বিচারধারা। এই ভারতের সংবিধান বিষ তুল্য, ভারতের সংবিধান বিষ তুল্য। সমস্ত বিধানসভা এবং রাজ্যসভাগুলোকে খতম করে দিতে হবে। আপনারা খেয়াল করে দেখুন কিভাবে কেজরিওয়ালের বিরুদ্ধে ইডিকে লেলিয়ে দেওয়া হচ্ছে। মনীষ সিসোদিয়াকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। হেমন্ত সোরেনকে কোনো ধরনের তার বিরুদ্ধে এভিডেন্স নেই, তাকে ইচ্ছে করে, তাকে একেবারে পরিকল্পিতভাবে মোদির 3 তারিখে আসার কথা ছিল ঝাড়খণ্ডে, এবং সেখান থেকে শুরু করবে সে নির্বাচনী প্রচার। তার আগে যে প্ল্যানিংটা করা হয়েছিল, সেই প্ল্যানিং এর অংশ হলো হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা। হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করতে পারলে উলঝান হয়ে যাবে এবং ঘোড়া কেনা বেচা করে করে ওখানে বিজেপির মুখ্যমন্ত্রী তৈরি করা যাবে এবং বিজেপির মুখ্যমন্ত্রী তাকে স্বাগত জানিয়ে উল্লাসে মোদি মোদি করবে। এটা ছিল প্ল্যানিং। কতদিন আগের প্ল্যানিং দেখুন এটা, যে সমস্ত বিধানসভা এবং রাজ্যসভাগুলোকে খতম করে দিতে হবে। একনায়কতন্ত্রই ভারতের উপযুক্ত। যতদিন খ্রিস্টান মুসলমানরা হিন্দুত্ব স্বীকার না করবে, ততদিন ওদের সঙ্গে শত্রুতামূলক আচরণ করে যেতে হবে। প্রাইভেট স্কুলগুলোতে এসসি এসটিদের বাচ্চাদের কম ভর্তি করবে। সরকারি স্কুল কি হবে? সরকারি স্কুলে পড়াশোনা বন্ধ করে দিতে হবে। সরকারি স্কুলে পড়াশোনা বন্ধ করে দিতে হবে। না পড়েও যাতে পাশ করে মানুষ,
না পড়েও যাতে ছেলে মেয়েরা পাশ করে যায় তার ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কি ধরনের মানুষ চাইছে দেখুন, কি ধরনের ছাত্রছাত্রী চাইছে যারা না পড়ে পাশ করে যাবে। আমরা তো দেখছি আমাদের কাছে যারা আসে ক্লাস 9, 10 পর্যন্ত, তারা একটা স্পেলিং লিখতে পারে না, না বাংলা, না ইংরেজি, না ইতিহাস, কিচ্ছু জানে না তারা। এরকম একটা অন্ধকার ভবিষ্যৎ তৈরি করছে মিলে এই মনুবাদী শাসকেরা। এরা নিকম্মা হয়ে যায় যাতে এরা কোনো ধরনের প্রতিযোগিতামূলক পড়াশোনাতে যেন এগোতে না পারে, এই দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা বিভাগকে। এই দায়িত্ব দেওয়া হয়েছে এসসি এসটি মেয়েদের উপরে গ্যাং রেপ নামিয়ে আনতে হবে। এসসি এসটি মেয়েদের উপরে গ্যাং রেপ নামিয়ে আনতে হবে। আপনারা খেয়াল করে দেখেছেন এসসি এসটি ওবিসি মুসলমান মেয়েদের উপরে একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন প্রকাশ্যে যে কবরের থেকে তুলে এনে রেপ করতে হবে। তিনি নাকি একজন সন্ন্যাসী, তিনি বলছেন, এই কথা বলছেন, তিনি এই কথা বলছেন প্রকাশ্যে, সে গ্রেপ্তার হচ্ছে না। তিনি এখনো কয়েকদিন আগে এই পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হয়েছে, তিনি বলছেন যে এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের পায়ের নিচে রাখতে হবে, চতুর্বর্ণ সিস্টেমটাকে চালু করতে হবে। এখনো অ্যারেস্ট হয়নি। এসসি এসটি ওবিসি বস্তির মধ্যে বেশি বেশি করে হিন্দু মন্দির বানাও, এটা এজেন্ডা। এসসি এসটি ওবিসি যে বস্তি আছে সেখানে হিন্দু মন্দির বানাও, টাকা পয়সা দিয়ে হিন্দু মন্দির বানাও, কাসর ঘন্টা দুলাতে থাকুক তারা, ঢং ঢং ঢং। আর তার মধ্যে সংরক্ষণ বিরোধী প্রচার করো, সংরক্ষণ বিরোধী প্রচার করো। এসটি এসসিদের এমন মগজ ধোলাই করো যাতে তারা মনে করে তারা হিন্দু। এসসি এসটিদের এমন ভাবে মগজ ধোলাই করো যাতে তারা মনে করে তারা হিন্দু। এসসি এসটি বস্তির পাশে মদের ঠেক বানাও। কতদিন আগেই পরিকল্পনা আমরা রূপায়িত হতে দেখলাম। এই সেদিন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মদের ঢালাও পারমিশন দিচ্ছে। কোথায়? এসসি এসটি ওবিসি বস্তিগুলোতে। তাদের লেখাপড়ার দরকার নেই, তাদের সরকারি চাকরির দরকার নেই, আর এই নেতা নেত্রীরা বলছে আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি, যেন ওদের বাপের ঘরের টাকা দিচ্ছে সেগুলো আমরা দিচ্ছি। আমরা দিচ্ছি ওয়েলফেয়ার স্কিমের জন্য নয়, আমরা দিচ্ছি মানুষকে সশক্তি করার জন্য নয়, আমরা দিচ্ছি মদ খাও, পাড়ায় পাড়ায় মদের ঠেক বানাও। এসসি এসটি যারা আইএএস আইপিএস ডব্লিউবিসিএস এই সমস্ত ভালো ভালো ছেলেদের সঙ্গে নিজেদের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে তাকে ঘর জামাই বানিয়ে ফেলো। এই যে 21টি, ওখানেও দেখেছিলাম আমরা 21টি এজেন্ডা, এখানেও দেখছি 21টি এজেন্ডার মধ্যে দিয়ে তারা যে পরিকল্পনা করেছিল এখন সেই পরিকল্পনা বাস্তবায়িত করছে আমাদের মোদি সাহেব। আর সেই পরিকল্পনার অংশ হিসাবে এসসি এসটি রিজার্ভেশনটাকে খতম করে দেওয়ার জন্যে চেষ্টা শুরু হয়েছে। আমরা শুধু রিলেট করছি, এখানে যেটা বলা হয়েছে বহুকাল আগে, যে सुप्रीम कोर्टों का जो है उनके द्वारा पूर्णतः एससी एसटी रिजर्वेशन को खत्म करवाना। আমরা সেটা দেখতে পাচ্ছি, কোটার মধ্যে কোটা বিভিন্ন ধরনের ইস্যু তুলে দিয়ে সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। সুতরাং প্রিয় দর্শক, এই সিঁদুরে মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাবধান না হলে একদিন আপনার আমার সবার ঘর
ভেঙে তছনছ করে দেবে এরা। তাই আসুন জোট বাঁধি, আসুন এই মনুবাদ, জায়নবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।